যে লোক দুইজন পশ্চাতে সরিয়া গিয়াছিল তাহারাও ছুটিয়া আসিল। তিনজনেই একত্র উচ্চ পাড় হইতে নামিতে লাগিল এবং হঠাৎ শিকারী পদস্খলিত হইয়া গড়াইতে গড়াইতে জলের কাছে গিয়া স্থির হইল। সুশোভনা দূরবীন নামাইয়া বলিয়া উঠিল, যা, পড়ে গেল। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনো যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, সুশোভনা। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি সুশোভনা। শরৎকাল, পূজার ছুটিতে শহরের আফিস আদালত সবে মাত্র বন্ধ হইয়াছে। সেদিন বেলা 9টার সময় রায়নগর স্টেশনে কলিকাতা হইতে আগত ট্রেনের প্রথম শ্রেণীর একটি কামরা হইতে গুলি, বন্দুক প্রভৃতি শিকারের সরঞ্জাম সহ দুইজন বাঙালি যুবক অবতরণ করিল। একজনের অঙ্গে ইংরাজি ধরনের শিকারীর বেশ, বয়স আন্দাজ 25 হইবে, সুগঠিত বলিষ্ঠ দেহ, রংটি উজ্জ্বল শ্যামবর্ণ, নাম অমরেন্দ্রনাথ মল্লিক। অপর যুবকটি বয়সে ইহার অপেক্ষা 2-1 বৎসরের ছোট, হাতে বন্দুক থাকিলেও পরিধানে ধুতি ও কোট। ইহার রংটি অপেক্ষাকৃত ফর্সা, দেহ গঠনেও পারিপাট্য আছে, বিশেষ করিয়া তাহার চুলগুলি ও চোখ দুটি বড় সুন্দর। ইহার নাম সুকুমার মজুমদার। সঙ্গে সঙ্গে তৃতীয় শ্রেণীর এক কামরা হইতে খানসামার উর্দি পরা এক মুসলমান ভৃত্য নামিল। তাহার সঙ্গে নামিল আম কাঠের এক সিন্দুক এবং একটা বড় বালতি। ওই বালতির ভিতর একটি বিলাতি চুলা অর্থাৎ স্টোভ ও অন্যান্য জিনিস ভর্তি। যুবকদ্বয় ধীর পদে অগ্রসর হইয়া স্টেশনের ওয়েটিং রুমে গিয়া যখন প্রবেশ করিল, তখন গাড়ি ছাড়িবার ঘণ্টা বাজিয়াছে। কুলির মাথায় আম কাঠের সিন্দুক ও হাতে বালতি দিয়া খানসামাও আসিয়া ওয়েটিং রুমে প্রবেশ করিল এবং কুলিকে পশ্চাতের বারান্দায় লইয়া গিয়া জিনিসপত্র নামাইয়া স্টোভ জ্বালিয়া চায়ের জল চড়াইয়া দিল। বকশিস লইয়া কুলিটা প্রস্থান করিতেছিল। অমরেন্দ্র তাহাকে ডাকিয়া বলিল, কিরে, তোর নাম কি? আগে আমার নাম হরিদাস, আমরা কৈবত্য। এইখানেই বাড়ি? আগে না, এখান থেকে কোষ 3 হবে। আচ্ছা, কুমির দিঘি কোথায় জানিস? তার জানি নে হুজুর, আমাদের গাঁ থেকে কোষখানেক পথ বইতো নয়। এখান থেকে কত দূর সেই দিঘি? এখান থেকে কোষ 2-2.5 হবে। কুমির দিঘিতে কি সত্যি সত্যি কুমির আছে? আগে ছিল, খুবই ছিল। কলকাতা থেকে সাহেবরা এসে মেরে মেরে তাদের বংশ নাশ করে দিয়েছে। তবে এখনো কুমির যে একেবারে নেই তা বলতে পারলাম না হুজুর। অমরেন্দ্র ইংরাজিতে সুকুমারকে বলিল, আমাদের বন্দুক টন্দুক টিফিন বাক্স বইবার জন্য একটা লোক তো দরকার, একেই নিযুক্ত করা যাক না। সুকুমার বলিল, সেই ভালো, সেই জায়গারই লোক, চেনে শোনে। অমরেন্দ্র হরিদাসের মজুরি স্থির করিয়া সারা দিনের জন্য তাহাকে নিযুক্ত করিল। হরিদাস বলিল, কখন বেরুতে হবে হুজুর? এই 8 ঘণ্টা পরেই। আগে হুজুর, তবে আমি বাসা থেকে ঘুরে আসি বলিয়া সে প্রস্থান করিল। চায়ের জল তৈয়ারি হইলে খানসামা টেবিল লাগাইয়া টিফিন বাক্স হইতে লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা ইত্যাদি বাহির করিয়া মনিব ও তাহার বন্ধুকে ব্রেকফাস্ট খাওয়াইল। জলের পরিবর্তে চা দিল।
ব্রেকফাস্ট খাইতে খাইতে অমরেন্দ্র দেখিল কয়েকজন লোক বাহিরে দাঁড়াইয়া হাঁ করিয়া তামাশা দেখিতেছে। অমরেন্দ্র খানশ্যামাকে বলিল, পর্দা টেনে দে। খানশ্যামা ছুটিয়া গিয়া তাহাদিগকে ধমক দিয়া তাড়াইয়া দ্বারের পর্দা টানিয়া দিল। প্রাতরাশ সমাধা করিয়া দুই বন্ধু সিগারেট সেবন করিতেছিল। হরিদাস আসিয়া পৌঁছিল। অমরেন্দ্র তাহাকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ রে, মুরগি পাওয়া যায় এখানে? হরিদাস অঙ্গুলি নির্দেশে মুক্ত বাতায়ন পথে দেখাইল, হুজুর, ওই যে দেখছেন মাঠের পাড়ে আম গাছগুলো, ওইখানে মমিনপুর গেরাম। ওখানে অনেক চাষি মুসলমানের বাস। তাদের কাছে তালাশ করলে মুরগি, আন্ডা সবই পাওয়া যাবে। অমরেন্দ্র নিজ ভৃত্যকে বলিল, আমরা বেরিয়ে গেলেই ওই মমিনপুরে গিয়ে গোটা 2-4 মুরগি আর ডজনখানেক ডিম কিনে আনবি। রাত্রের জন্য একটা মুরগির রোস্ট আর একটা মুরগির কারি বানিয়ে রাখবি। আমরা ফিরে এলে তারপর ভাত বানাবি, বুঝলি? খানশ্যামা বলিল, জি হুজুর। বিধাতা পুরুষ কিন্তু অদৃশ্যে থাকিয়া এই ভোজনের আয়োজন শুনিয়া হাসিলেন, কারণ এখন কিছুকাল এই 2 যুবকের অন্ন তিনি স্থানান্তরে মাপাইয়া রাখিয়াছিলেন। খানশ্যামা প্রভুর আদেশ অনুসারে তাহার আম কাঠের সিন্দুক হইতে বরফ জল পরিপূর্ণ 2টি বড় বড় থার্মোফ্লাস্ক বাহির করিয়া টিফিন বাক্স সাজাইতে বসিল। হরিদাস সন্দিগ্ধ নেত্রে টিফিন বাক্সের পানে চাহিয়া বলিল, হুজুর, এই বাক্সে রান্না মুরগি টুরগিও আছে নাকি? অমরেন্দ্র হাসিয়া বলিল, না রে না, ওই দেখ না, কচুরি, সিঙাড়া, সন্দেশ টন্দেশ ছাড়া আর কিচ্ছু নেই। ওই কচুরি সিঙাড়াও আমার বাড়ির বামুন ঠাকুরের ভাজা, তোর কোনো ভয় নেই। টিফিন বাক্স, বন্দুকের বাক্স প্রভৃতি হরিদাসের মাথায় চাপাইয়া 2 বন্ধু শিকারে যাত্রা করিল। উভয়ই হিন্দুর ছেলে। দুর্গা শ্রীহরি বলিয়া যাত্রা করাই উচিত ছিল, কিন্তু কলির প্রাবল্যে সে কথা তাহাদের স্মরণ ছিল না। এইখানে এই যুবকদ্বয়ের একটু সংক্ষিপ্ত পরিচয় প্রদান আবশ্যক। কলিকাতা বাদুর বাগানে উভয়েরই বাস। উভয়েই বৈদ্য বংশ সম্ভূত। অমরেন্দ্রনাথ মুখে রূপার চামচ লইয়াই জন্মগ্রহণ করিয়াছিল। তার পিতা অত্যন্ত ধনী ছিলেন। কলিকাতায় তাহার বিস্তৃত কারবার। নিজের বসতবাটি ছাড়া এখানে ওখানে তাহার 5খানি বাড়ি ভাড়া খাটে। তিনি এখন স্বর্গগত। তাহার একমাত্র পুত্র অমরেন্দ্রনাথই পরিত্যক্ত ব্যবসায় ও তাবৎ ভূসম্পত্তির মালিক। 3 বৎসর পূর্বে অমরেন্দ্রনাথের বিবাহ হইয়াছিল। গত বৎসর তাহার একটি পুত্র সন্তান জন্মিয়াছে। স্ত্রী সুভাষিনী, রূপে গুণে অমরেন্দ্রনাথের মনোমত সহধর্মিণী। তাহার সহিত অমরেন্দ্রনাথের প্রণয় এখনো উদ্দাম। অমরেন্দ্রনাথের জননী সধবা অবস্থাতেই স্বর্গারোহণ করিয়াছিলেন। স্ত্রী ছাড়া গৃহে তাহার একটি অবিবাহিতা ভগিনী আছে। তাহার নাম শান্তনা এবং এক বৃদ্ধা জ্যাঠাইমা আছেন। তিনি বধূর হাতে সংসারের ভার তুলিয়া দিয়া এখন হরিনাম জপ এবং লোকজনকে তর্জন গর্জন ও একালের সর্ববিষয়ের নিন্দা করিয়া কাল যাপন করেন। অপর যুবক সুকুমার মজুমদার, দরিদ্রের সন্তান। তার পিতা অল্প বেতনে কেরানিগিরি করিতেন। 2টি সুকন্যার বিবাহ দিয়া সর্বশান্ত হইয়া ইহলোক হইতে বিদায় গ্রহণ করেন। সুকুমারও কেরানিগিরি করিয়া জীবনযাপন করেন। গৃহে বিধবা জননী ছাড়া 2টি ছোট ভাই, একটি অবিবাহিতা ভগিনীও বর্তমান। সাংসারিক অবস্থার তারতম্য সত্ত্বেও অমরেন্দ্র ও সুকুমারের মধ্যে বাল্যকাল হইতে বন্ধুত্ব অত্যন্ত নিবিড়। বিদ্যালয়ে তাহারা একই শ্রেণীতে পড়িত। প্রবেশিকা পরীক্ষায় কৃতকার্য হইতে না পারিয়া অমরেন্দ্র পড়া ছাড়িয়া পিতার হাউসে প্রবেশ করে।
সুকুমার বিএ পাশ করিয়া এমএ পড়িতেছিল। এমন সময় তাহার পিতৃবিয়োগ ঘটিল। কাজেই উদরান্নের জন্য বাধ্য হইয়া তাহাকে পড়া ছাড়িতে হইল। বাপের আপিসে বড় সাহেব অনুগ্রহ করিয়া তাহাকে চাকরি দিলেন। সেই চাকরি সে করিতেছে। আরেকটি কথা বলিলেই ইহাদের সংক্ষিপ্ত পরিচয় শেষ হয়। অমরেন্দ্রনাথ প্রকাশ্যভাবে স্থির করিয়াছে তাহার ভগিনী সান্ত্বনার সহিত সুকুমারের বিবাহ দিয়া নিজেদের বন্ধুত্ব পাকা করিয়া লইবে এবং তাহার মনের গোপন অভিপ্রায় বিবাহান্তে সুকুমারকে তার অল্প বেতনের কেরানিগিরি ছাড়াইয়া নিজ ব্যবসায়ে শূন্য অংশীদার করিয়া লইবে। কিন্তু সান্ত্বনা অগ্রজের মনের এই গোপন অভিপ্রায় অবগত ছিল না। এখন সে আর নিতান্ত ক্ষুদ্র বালিকা নহে, তাহার বয়স হইয়াছে 14 বর্ষ। এই বিবাহের প্রস্তাব হওয়া অবধি সে মনক্ষুণ্ণ হইয়া আছে। সুকুমারের বাড়ি সে কতবার গিয়াছে। সে বাড়িতে বিদ্যুৎ নাই, সুতরাং ফ্যান নাই এবং তেলের আলো জ্বলে। আসবাবপত্র কুশ্রী এবং বিরল। দাস দাসী ও অসন বসনের ব্যবস্থাও তাহার পিতৃগৃহের তুলনায় অত্যন্তহীন। তাই এই বিবাহে তার বিন্দুমাত্র উৎসাহ নাই। ফলে সুকুমারকে দেখিলেই তাহার গা জ্বলিয়া যায়। এই পর্যন্ত মুখ ফুটিয়া সে এই কথা কাহাকেও না বলিলেও তার বউদিদি তার মনের ভাব বুঝিতে পারেন। কিন্তু ইহা বালিকা সুলভ নির্বুদ্ধিতা বিবেচনা করিয়া ওটা বড় গ্রাহ্য করেন না। বিবাহ অগ্রহায়ণ মাসের শুরুতেই হইবে, ইহাই স্থির হইয়া আছে। চারিদিকে নিচু প্রাচীর ঘেরা একটি ছোট বাগান, মধ্যস্থলে একটি নবনির্মিত দ্বিতল অট্টালিকা। ফটকের দুই পাশে 2টি ঘর। একটিতে একজন দারবান থাকে, অপরটিতে মালি বাস করে। গৃহের নিম্নতলের ঘরগুলি প্রায় সবই খালি। মাত্র একটিতে বাড়ির সরকার থাকে। বাটির পশ্চাতে কয়েকটি মৃৎ কুটিরে কয়েকজন দুলিয়া জাতের লোক বাস করে। তাহারা গৃহস্বামীর পালকি বাহক। দ্বিতলে গৃহস্বামী তাহার একমাত্র কন্যাকে লইয়া বাস করেন। তাহার আর কেহ নাই। দ্বিতলে পূর্ব দিকের বারান্দায় একটি চেয়ারে পড়িয়া গৃহস্বামী পেনশনপ্রাপ্ত সাবজজ বৃদ্ধ হরিশঙ্কর বাবু মধ্যাহ্নে ভোজনান্তে সংবাদপত্র পাঠ করিতেছেন। একটি ছোট টেবিলে রূপার ডিবায় 2 খিলি পান। অপর পার্শ্বে মেঝের উপর তাহার গুড়গুড়ি রহিয়াছে। সটকা নলটি চেয়ারের হাতলের উপর পড়িয়া। ভদ্রলোক মাঝে মাঝে কাগজ নামাইয়া নলটি তুলিয়া লইয়া কিঞ্চিৎকাল ধূমপান করিতেছেন, আবার নল রাখিয়া কাগজ উঠাইয়া পাঠে মন দিতেছেন। চটি জুতা পায়ে 16-17 বছরের একটি সুন্দরী মেয়ে কক্ষ হইতে বাহির হইয়া আসিল। তার কুঞ্চিত কেশরাশি পিঠের ওপর পড়িয়াছে। পরিধানে একখানি দেশি ডুরে শাড়ি, গায়ে শিম পাতা রঙের ফ্ল্যানেলের একটি হাফ হাতা ব্লাউজ। রংটি যাহাকে বলে দুধে আলতা। চক্ষু 2টি বড় বড়। দেহটি যৌবন লাবণ্যে টলটল করিতেছে। মেয়েটি বৃদ্ধের চেয়ারের কাছে আসিয়া বলিল, বাবা, আপনাকে আর 2টো পান দিয়ে যাব কি? হরিশঙ্কর বাবু মুখ তুলিয়া বলিলেন, দিয়ে কোথা যাবি, শুতে? না বাবা, আমি ছাদে যাব চুল শুকোতে। তা যাবি যা, কিন্তু দিনের বেলায় ঘুমোস নে মা। শীতকালে দিনে ঘুমোলে শরীর খারাপ হয়। না বাবা, ঘুমোবো না আমি। যদি ঘুম পাই নেমে বাগানে গিয়ে বেড়াবো। কিন্তু পানের কথা তো আপনি বললেন না। আর 2টো পান দিয়ে যাব কি? হরিশঙ্কর বাবু পানের ডিবার পানে এক নজর চাহিয়া বলিলেন, ওই তো 2টো রয়েছে, আর কি হবে? মেয়েটির নাম সুশোভনা। সে কলিকাতায় কলেজে পড়ে, বোর্ডিংয়ে থাকে। পূজার ছুটিতে বাড়ি আসিয়াছে। সুশোভনা তখন ধীর পদে কক্ষ মধ্যে প্রবেশ করিল এবং আপন শয়ন ঘরে গিয়া
টেবিলের ওপর বিক্ষিপ্ত খান কয়েক বহি হইতে একখানি উপন্যাস বাছিয়া লইয়া ছাদে গিয়া দেখিল বাটির ঝি কিশোরীর মা আহার আনতে পান ও দোক্তা গালে দিয়া এক বাটি ডাল বাটা লইয়া বড়ি দিতে বসিয়াছে। সুশোভনা কিছুক্ষণ ঝির নিকট দাঁড়াইয়া তাহার বড়ি দেওয়ার কৌশল দেখিল। জিজ্ঞাসা করিল, কি ডাল বেটেছিস কিশোরীর মা? ঝি বলিল, কড়াইয়ের ডাল দিদিমণি। সুশোভনা তখন ঝির নিকট হইতে সরিয়া ছাদের আলিশার নিকট গিয়া দাঁড়াইল। সম্মুখে মাঠ ধুধু করিতেছে, কোথাও একটা বৃক্ষের অন্তরাল পর্যন্ত নাই। মাঠের মাঝে উচ্চ পাড়যুক্ত কুমির দিঘি জলাশয়। সুশোভনা লক্ষ্য করিল দিঘির পাড়ে 3টি মনুষ্য বিচরণ করিতেছে। একজনের মাথায় সাদা শিকার হ্যাট রৌদ্রে চকচক করিতেছে। বলিল, ওই দেখ কিশোরীর মা, কারা আবার কুমির মারতে এসেছে। কিশোরীর মা বড়ি হাত বাটির কানায় মুছিয়া সুশোভনার পার্শ্বে গিয়া দাঁড়াইল। সেই দিকে দৃষ্টিবদ্ধ করিয়া বলিল, একজন সাহেব এসেছে দিদিমণি। সুশোভনা বলিল, সাহেব তোকে কে বললে? ঝি বলিল, দেখছনি টোপা মাথায় দিয়েই বেড়াচ্ছে। সুশোভনা বলিল, সাহেব না হাতি, টোপা মাথায় দিলেই বুঝি সাহেব হয়? বাঙালিরাও তো শিকার করতে যাবার সময় ইংরাজি কাপড় পরে হ্যাট মাথায় দেয়। জানা, আমার ঘরে গিয়ে দূরবীনটে নিয়ে আয় না, ভালো করে দেখি ওদের। কিশোরীর মা নামিয়া গিয়া একটা বাইনোকুলার দূরবীন লইয়া আসিল। এটি তাহার গত জন্মদিনে তাহার পিতার উপহার। সুশোভনা বাইনোকুলার চোখে দিয়া ফোকাস ঠিক করিয়া দিঘির পাড়ে মনুষ্যদিগকে দেখিল। একজন ইংরাজি বেশধারী এবং একজন ধুতি পরা বাঙালি, উভয়েরই হাতে বন্দুক। অপর ব্যক্তি মুটিয়া শ্রেণীর বলিয়া বোধ হইল। তখন যন্ত্রটি ঝির হাতে দিয়া সে বলিল, বাঙালিই তো, সবাই বাঙালি, দেখ। ঝি কিন্তু যন্ত্রটি চোখে লাগাইয়া কিছুই দেখিতে পাইল না। সে কথা সে বলিলে সুশোভনার স্মরণ হইল বয়সের পার্থক্য হেতু উভয়ের দৃষ্টিশক্তির তারতম্য হওয়াই স্বাভাবিক। তখন সে ঝির চক্ষুলগ্ন যন্ত্রটির প্যাঁচ ঘোরাইতে লাগিল। ক্ষণকাল পরে ঝি বলিল, হ্যাঁ, এইবার বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি, সাহেব তো নয়, বাঙালি তো বটে দিদিমণি। কয়েক মুহূর্ত ইহাদের গতিবিধি লক্ষ্য করিয়া ঝি বলিল, ওই দেখো দিদিমণি, অন্য লোক দুটো সরে গেল, সাহেবটা শুয়ে পড়ল। সুশোভনা বলিল, বোধহয় কোনো কুমিরে গা ভাসান দিয়েছে, গুলি করবে। বলিয়া যন্ত্রটি চাহিয়া লইয়া সে নিজ চক্ষুতে লাগাইল। তাহার অনুমানই সত্য হইল। ধোঁয়া দেখা গেল। 2-3 সেকেন্ড পরেই বন্দুকের আওয়াজও কর্ণে আসিয়া পৌঁছিল। সুশোভনা দেখিল শিকারী উঠিয়া দাঁড়াইল। যে লোক 2জন পশ্চাতে সরিয়া গিয়াছিল তাহারাও ছুটিয়া আসিল। 3 জনেই একত্র উচ্চ পাড় হইতে নামিতে লাগিল এবং হঠাৎ শিকারী পদস্খলিত হইয়া গড়াইতে গড়াইতে জলের কাছে গিয়া স্থির হইল। সুশোভনা দূরবীন নামাইয়া বলিয়া উঠিল, যা, পড়ে গেল। কে দিদিমণি? ওই শিকারী। দূরবীনটা দাও না দিদিমণি, দেখি। দাঁড়া বলিয়া সুশোভনা দেখিতে লাগিল। সে দেখিল অপর লোক 2জন সাবধানে পার হইতে নামিয়া সেই শিকারীর কাছে গিয়া দাঁড়াইল। শিকারীর নিকট তারা ঝুঁকিয়া বসিল। একজন দিঘি হইতে জল আনিয়া শিকারীর চোখে মুখে সেচন করিতে লাগিল। কিয়ৎক্ষণ এইরূপ করিতে করিতে ভূপতিত ব্যক্তি উঠিয়া বসিল। তারপর আবার সে শুইয়া পড়িল। সুশোভনা বলিল, আহা, বড্ড জখম হয়েছে। বলিয়াই তাহার মাথায় এক বুদ্ধি আসিল। আহা, এই জনশূন্য তেপান্তর মাঠে এই বিপদে উহাদের কি হইবে? বাইনোকুলার ঝির হাতে দিয়া সে ছুটিয়া নিচে নামিয়া গিয়া ডাকিল, বাবা। হরিশঙ্কর বাবুর একটু তন্দ্রা আসিয়াছিল। তিনি চমকিয়া উঠিয়া বলিলেন, কি মা? সুশোভনা বলিল, বাবা,
কুমির দিঘিতে এক বাঙালি ভদ্রলোক শিকার করতে এসে পাড় থেকে নিচে পড়ে ভয়ানক আঘাত পেয়েছেন। এই তেপান্তর মাঠের মধ্যে তার কি উপায় হবে বাবা? হরিশঙ্কর বাবু চেয়ারে উঠিয়া বসিয়া বলিলেন, কে বললে তোমায়? আমি ছাদ থেকে বাইনোকুলার দিয়ে দেখছিলাম বাবা, তাকে পড়ে যেতে দেখলাম। অজ্ঞান হয়ে গেছেন বোধ হল। হরিশঙ্কর বাবু বলিলেন, কতক্ষণ? সুশোভনা বলিল, এখনো 5 মিনিট হয়নি বোধ হয়। বাবা, পালকি বেয়ারা ছুটিয়ে দিন, তাকে নিয়ে আসুক এখানে, নইলে আর তো কোনো উপায় নেই। হরিশঙ্কর বাবু চেয়ার ছাড়িয়া দাঁড়াইলেন, বলিলেন, আচ্ছা, আমি নিজেই তাহলে পালকি নিয়ে যাই। তুমি ততক্ষণ এক কাজ করো মা, তাকে এনে উপরে তোলা বোধ হয় চলবে না। নিচের ঘরে যে লোহার খাটখানা আছে তারই উপর ততক্ষণ বিছানা করে রাখো। আমার জামাটা জুতোটা দাও। সুশোভনা ছুটিয়া গিয়া ঘরের মধ্যে গিয়া পিতার জামা ও জুতা লইয়া আসিল। পালকিবাহকগণ বাড়িতেই থাকিত, তাহারা তখন আহার আনতে দিবানিদ্রার আয়োজন করিতেছিল। পালকিতে বিছানা বিছাইয়া হরিশঙ্কর বাবু স্বয়ং উহাতে আরোহণ করিয়া কুমির দিঘি অভিমুখে যাত্রা করিলেন। সুশোভনা ছাদে ঝির হাত হইতে বাইনোকুলার লইয়া চোখে লাগাইয়া দেখিল, শিকারীর সঙ্গে যেই 2 জন লোক ছিল তাহাদের একজন কোথায় অদৃশ্য হইয়াছে, অপরজন আহতের শুশ্রূষায় নিযুক্ত। তারপর ঝিকে বলিল, কিশোরীর মা, বাবা রোগীকে আনতে পালকি নিয়ে নিজে গেছেন। নিচের ঘরে যে লোহার খাটখানা আছে তাতে গদি পাতাই আছে। গদিটার ধুলো বেশ করে ঝেড়ে তার উপর একখানা তোষক আর একটা সাফ চাদর পেতে বালিশ টালিশ দিয়ে বিছানা পেতে রাখগে। বাবা বলে গেছেন। ওমা, কি আপদ হলো! হে মধুসূদন! বলিয়া ঝি প্রস্থান করিল। সুশোভনা দেখিতে লাগিল, ওই তাহার পিতার পালকি ছুটিয়াছে। 1 মিনিট 2 মিনিট প্রায় মাঝামাঝি গিয়া পৌঁছিল। হঠাৎ একটা কথা তাহার স্মরণ হইল, সে নিচে নামিয়া গেল। কিশোরীর মা তোষক ও বিছানার চাদর অন্বেষণে ব্যাপৃত। সুশোভনা জিজ্ঞাসা করিল, কিশোরীর মা, তুই চুন হলুদ গরম করতে জানিস? হ্যাঁ দিদিমণি, তা আর জানি নে, কিশোরীর মা উত্তর দিল। সুশোভনা আবার বলিল, তবে যা, তুই হলুদ বেটে একটা এনামেলের বাটিতে চুন আর হলুদ মিশিয়ে স্টোভ জেলে চড়িয়ে দিগে যা। বিছানা টিছানা আমি সব ঠিক করে রাখছি। কিশোরীর মা চলিয়া গেল। তোষক প্রভৃতি লইয়া সুশোভনা শয্যা প্রস্তুত করিয়া আবার ছাদে গিয়া উঠিল। যন্ত্রে চক্ষু লগ্ন করিয়া দেখিল পালকি ফিরিতেছে। তাহার পিতা ও অপর ভদ্রলোকটি পদব্রজে আসিতেছিলেন। পালকি দ্রুত আসিতেছে। তাই তো, রোগী আসিয়া পড়িবে, পিতা পশ্চাতে রহিলেন যে। সুশোভনা আবার নামিয়া গেল। সরকার বাবুকে ডাকিয়া তাহাকে সব কথা বুঝাইয়া বলিল। সরকার বাবু ফটকের নিকট গিয়া দারবান ও মালিকে ডাকিয়া রোগীকে নামাইয়া বিছানায় লইয়া যাওয়া সম্বন্ধে যথোপযুক্ত উপদেশ দিতে লাগিলেন। বামুন ঠাকুর ও রামকিষাণ ভৃত্য সাহায্য করিবে। সুশোভনা বারান্দায় উঠিয়া পথপানে চাহিয়া দাঁড়াইয়া রহিল। দেখিতে দেখিতে পালকি আসিয়া পৌঁছিল। পালকি বারান্দার উপর উঠানো হইল। সকলে মিলিয়া ধরাধরি করিয়া রোগীকে নামাইয়া শয্যায় তাহাকে শয়ন করাইয়া দিল। রোগী যন্ত্রণায় কাতরাইতে কাতরাইতে একবার চক্ষু খুলিয়া সুশোভনার প্রতি চাহিল। বলিল, টেলিগ্রাম করে কলকাতা থেকে ডাক্তার আনান, বড় যন্ত্রণা। সুশোভনা বলিল, তাই আনাচ্ছি। বাবা আসুন, আপনার কোনখানে বেশি লেগেছে বলুন দেখি। রোগী কাতরাইতে কাতরাইতে বাম পদে হাঁটুর নিম্নস্থান দেখাইয়া বলিল, বোধহয় ফ্র্যাকচার হয়েছে। অল্পক্ষণের মধ্যেই হরিশঙ্কর বাবু রোগীর বন্ধু সুকুমারের সঙ্গে আসিয়া পৌঁছিলেন। চুন হলুদ প্রস্তুত জানিয়া তিনি জখমের স্থানে উহা লাগাইয়া ফ্ল্যানেল জড়াইয়া বেশ করিয়া বাঁধিয়া দিলেন।
5 মিনিটের মধ্যেই রোগীর যন্ত্রণা লাঘব হইল, তাহার কাতরানি বন্ধ হইল, নিদ্রার আবেশ দেখা দিল। হরিশঙ্করবাবু বলিলেন, সন্ধ্যার আগে কলকাতায় যাবার ট্রেন তো নেই, তাতে অনেক সময় নষ্ট হবে যে। বরঞ্চ অমরবাবুর ফার্মের ম্যানেজার, কি নাম বললেন যে, তাকে টেলিগ্রাম করে দিন, তিনি মেডিকেল কলেজের কোনো ভালো সার্জনকে সঙ্গে নিয়ে আসুন। এখন বেলা 1:30, সন্ধ্যা নাগাদ তিনি ডাক্তার নিয়ে এসে পড়তে পারবেন। তদনুসারে রোগীর অবস্থার কথা খুলিয়া একখানি দীর্ঘ টেলিগ্রাম প্রেরিত হইল। রোগী জাগিলে মাঝে মাঝে তাহাকে গরম দুধ পান করানো হইল। বেলা 5টার সময় তার আসিয়া পৌঁছিল। ম্যানেজার বাবু সাহেব ডাক্তার সহ সন্ধ্যা 8টার ট্রেনে আসিয়া পৌঁছিবেন। অমরেন্দ্রনাথের স্ত্রী ও ভগিনী ওই সঙ্গে আসিতেছেন। স্টেশনে যানবাহনের যেন ব্যবস্থা থাকে। হরিশঙ্করবাবু যথোপযুক্ত ব্যবস্থা করিবার জন্য তাহার সরকারকে স্টেশনে পাঠাইয়া দিলেন। সুকুমার বলিল, সরকার মশাই, অমরেন্দ্রবাবুর একজন বাবুর্চি এসেছিল আমাদের সঙ্গে। ওয়েটিং রুমে বারান্দায় তাকে দেখতে পাবেন। তাকে একখানা টিকিট কিনে দিয়ে কলকাতায় ফিরে যেতে বলবেন। এই টাকা নিন। রাত্রি 9টার মধ্যেই সকলে আসিয়া পৌঁছিলেন। ডাক্তার সাহেব অমরেন্দ্রনাথের ভাঙা হাড় সেট করিয়া মোক্ষম রূপে ব্যান্ডেজ বাঁধিয়া এক্সটেনশন প্রসেসে লোহার শিকের ফর্মায় উহা আটকাইয়া সেই ফর্মা পালঙ্কের ছত্রিতে দড়ি বাঁধিয়া ঝুলাইয়া দিলেন। ভাঙা পা বিছানা হইতে 4-5 ইঞ্চি ঊর্ধ্বে বদ্ধ অবস্থায় দোদুল্যমান। বলিলেন, পুরা 3 সপ্তাহ কাল যতদিন ভাঙা হাড় না জোড়া লাগিবে ততদিন রোগীকে এই অবস্থাতেই থাকিতে হইবে। সে শুইয়া থাকিবে, যদি যন্ত্রণা বোধ না হয় তবে একটু উঠিয়া বসিতেও পারিবে, কিন্তু শয্যা ত্যাগ করিতে পারিবে না। ডাক্তার সাহেব সপ্তাহে একবার করিয়া আসিয়া রোগীকে দেখিয়া যাইবেন স্থির হইল। অমরেন্দ্রনাথের স্ত্রী ও ভগিনী উভয়েই রহিয়া গেলেন। সুকুমারও রহিল। হরিশঙ্কর বাবু ও তাহার কন্যার যত্ন ও সৌজন্যে সকলেই আপ্যায়িত। 1 মাস কাটিয়া গিয়াছে, এখনো অমরেন্দ্রনাথের বদ্ধাবস্থা। প্রথমে ডাক্তার সাহেব 3 সপ্তাহের কথা বলিলেও গত সপ্তাহে তিনি রোগীর ভাঙা পায়ের এক্সরে ফটো তুলিয়া লইয়া গিয়াছিলেন। এই সপ্তাহে সেই ছবি আনিলেন এবং সকলকে উহা দেখাইলেন যে হাড় বেমালুমভাবে জোড়া লাগিয়া গিয়াছে। বলিলেন, তথাপি নিশ্চয়কে নিশ্চয়তর করিবার জন্য আরও 2 সপ্তাহ রোগীর বাঁধন খুলিবেন না। বাঁধন খুলিলেও রোগী বাড়ি যাইতে পারিবেন না। 1 সপ্তাহ বিছানায় পড়িয়া থাকিয়া পায়ে মালিশ করাইতে হইবে, কারণ এই দীর্ঘকালের অসঞ্চালনে থাকিয়া পা অসাড় হইয়া গিয়াছে, আরও যাইবে। অমরেন্দ্রনাথের স্ত্রী সুভাষিনী ও ভগিনী সান্ত্বনা দুজনেই এখানে। প্রথম 4-5 দিনের পর যখন দেখা গেল যে রোগীর কোনো প্রকার দৈহিক যন্ত্রণা আর নাই, অধিক শুশ্রূষারও আবশ্যক হয় না, তখন ইহারা নিজেদের মধ্যে পরামর্শ করিয়াছিলেন যে সান্ত্বনাকে লইয়া সুভাষিনী ফিরিয়া যাউন। গৃহস্থের যথেষ্ট আশ্রম পীড়া ঘটানো হইতেছে, তাহার যতটুকু লাঘব করা যায়। সুকুমারের আপিস খুলিলে একদিন মাত্র গিয়া সে 1 মাসের ছুটি লইয়া আসিয়া থাকুক, কিন্তু হরিশঙ্কর বাবু কিছুতেই এই প্রস্তাবে রাজি হইলেন না। বিনীতভাবে উত্থাপিত আশ্রম পীড়ার কথা তিনি হাসিয়াই উড়াইয়া দিয়াছিলেন। বলিয়াছিলেন, আমরা এতগুলি লোক যদি 2 মুঠো খেতে পাই তবে তোমাদেরও 2 মুঠো দিতে আমার কষ্ট হবে না। এই সংকটের দিনে স্ত্রী ভগিনী কাছে থাকলে আর কিছু না হোক মনটাও ভালো থাকবে, তাই বা কি কম লাভ? না না, ওসব ছেলে মানুষই খেয়াল তোমরা ছেড়ে দাও। ওদিকে আবার এক বিষম বিভ্রাট বাঁধিয়া গিয়াছে। সুভাষিনী সান্ত্বনা রোগীর পরিচর্যার জন্য রহিয়া গেল।
সুকুমারের থাকিবার বিশেষ কিছু আবশ্যকতা ছিল না, কিন্তু সেও আছে। আপিস খুলিবার দিন আপিসে গিয়া সে 2 সপ্তাহের ছুটি লইয়া আসিয়াছে, এবং তাহার কথা এই যে এই বাড়ির মেয়ে সুশোভনাকে তাহার বড়ই মিষ্ট লাগিয়াছে। শান্তনা সুভাষিনী প্রায় সারা দিনই রোগীর নিকট থাকে। সুকুমার আসিলে সুভাষিনী একটু সংকুচিতা হয়, শান্তনা মুখ হাঁড়ি করে। সুতরাং রোগীর পার্শ্বে বসিয়া থাকার তাহার প্রয়োজনও হয় না, এবং উহা প্রীতিকর নয়। সুতরাং সে প্রায় সারা দিন সুশোভনার আশেপাশেই থাকে, এবং এটাও সে বুঝিতে পারিয়াছে যে সুশোভনা তাহাতে বিরক্ত তো নয়ই, বরং তাহার উল্টা। সুশোভনা ও শান্তনাকে যখনই সে একত্র দেখে, তখনই তাহার মনের কম্পাস কাঁটা শান্তনার প্রতি বিমুখ হইয়া সুশোভনার প্রতি বেগে ধাবিত হয়। মেয়েরা স্নান করিতে গেলে সুকুমার আসিয়া বন্ধুর শয্যা পার্শ্বে বসে। বন্ধুকে সব কথাই সে বলিয়াছে। কবে এবং কি অবস্থায় ইহাদের দুজনের মন জানাজানি হইয়াছিল তাহা আমরা ঠিক জানি না, কিন্তু সুশোভনার কলেজ খুলিবার 2 দিন পূর্বে অপরাহ্নে বাগানের আম গাছের ছায়ায় লোহার বেঞ্চে বসিয়া 2 জনে এরূপ কথোপকথন হইতেছিল। সুকুমার বলিল, পরশু তো তোমার কলেজ খুলছে, তুমি তো চললে। সুশোভনা বলিল, হ্যাঁ, যেতেই তো হবে, ওই দিন তোমারও তো ছুটি ফুরোবে। সুকুমার বলিল, হ্যাঁ, আমাকেও যেতে হবে, কিন্তু তার আগে বাবার কাছে আমি কথাটা পারতে চাই, তুমি কি বলো? সুশোভনা বলিল, আমি আর কি বলবো, বাবা শুনে যে কি বলবেন তাই ভেবেই আমার গা কাঁপছে। সুকুমার বলিল, আমি অবশ্য তাকে বলবো যে আমার সাংসারিক বিষয় সম্পূর্ণ জেনে শুনেই তুমি আমাকে গ্রহণ করতে প্রস্তুত হয়েছ। তাহলেও কি তিনি অমত করবেন? সুশোভনা বলিল, কি জানি, হয়তো বলবেন, ও ছেলে মানুষ, ও নিজের ভালো মন্দের কি বা বোঝে, ওর কথা ধর্তব্যই নয়। সুকুমার বলিল, তিনি যদি বোঝেন যে আমাদের এই মিলনে বাধা দিলে 2 বুক ভেঙে যাবে, আমার যাক না হয়, তাতে তার কি এসে যায়, তোমার বুকও ভেঙে যাবে, তাহলে বোধহয় আমাদের এত ভাবতে হতো না। সুশোভনা বলিল, বাবা যে মার চেয়ে আমায় কম ভালোবাসেন তা নয়, কিন্তু তবু ভয় যে ঘোচে না। উভয়ে কিছুক্ষণ নীরবে বসিয়া রহিল। তারপর সুকুমার বলিল, আচ্ছা, কলকাতায় কি তোমাতে আমাতে দেখা সাক্ষাৎ সম্ভব হবে না? সুশোভনা বলিল, তা কিরকম করে হবে? সুকুমার বলিল, বোর্ডিংয়ে তো মেয়েদের আত্মীয় বন্ধুরা গিয়ে দেখা করতে পারে, সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন কি একটা নিয়ম আছে শুনেছি। সুশোভনা বলিল, হ্যাঁ, সে বাপ মা, অন্য কেউ দেখা করতে চাইলে বাপের চিঠি চাই। সুকুমার বলিল, আচ্ছা, বাবা যদি রাজি হন তাহলে তিনি কি আমাকে ওই রকম চিঠি দেবেন না? সুশোভনা বলিল, কি জানি, কিন্তু বাবা অনুমতি দিলেও তুমি আমার সঙ্গে দেখা করতে গেলে মহা মুশকিল হবে যে। সুকুমার বলিল, কেন? সুশোভনা বলিল, অন্য মেয়েরা সবাই আমায় জিজ্ঞাসা করবে, ও তোর কে? তুমি যে আমার কে এবং কি তা আমি প্রকাশ করতে পারবো না, তাহলেই তারা বুঝে নেবে ভারী ঝানু মেয়ে সব, তখন ঠাট্টা করে তারা আমায় দেশ ছাড়া করবে যে। কিন্তু তার দরকারই বা কি? সে শুভযোগী যদি আসে, বাবা যদি সম্মতই হন, তাহলে পরীক্ষা পর্যন্ত এই কটা মাস আমরা ধৈর্য ধরে থাকতে পারবো না? এই সময় দেখা গেল রামকিষণ ভৃত্য এই দিকে আসিতেছে, সুতরাং ইহারা কথাবার্তা স্থগিত রাখিল। ভৃত্য আসিয়া বলিল, কর্তাবাবু জিজ্ঞাসা করলেন, আপনাদের চা কি এইখানে পাঠানো হবে নাকি আপনারা টেবিলে যাবেন? সুকুমার সুশোভনার প্রতি চাহিয়া মৃদুস্বরে বলিল, এইখানেই আনুক না।
কিন্তু সুশোভনা বলিল, না, আমরা বাড়িতেই যাই, চলো। রামকিষান, বাবাকে বলো গে, আমরা আসছি। ভৃত্য চলিয়া গেল। পথে যাইতে যাইতে সুশোভনা জিজ্ঞাসা করিল, বাবার সঙ্গে ওই কথা কখন কইবে তুমি? রাত্রে, খাওয়ার পর। তুমি কি বলো? সুকুমার বলিল। সুশোভনা বলিল, বেশ। রাত্রিতে আহারের পর সুশোভনা সুভাষিনীর সহিত দেখা করিতে রোগীর কক্ষে প্রবেশ করিল। সুকুমার হরিশঙ্কর বাবুর সহিত উপরে চলিয়া গেল। হরিশঙ্কর বাবু বারান্দায় ইজি চেয়ারে উপবেশন করিলেন। রামকিষান তামাক দিয়া গেল। হরিশঙ্কর বাবু বলিলেন, সুকুমার, তোমার কবে আপিসে জয়েন করতে হবে? সুকুমার বলিল, পরশু। কালই আমি কলকাতায় ফিরব ভাবছি। কোন ট্রেনে? হরিশঙ্কর বাবু বলিলেন। সুকুমার উত্তর দিল, এই বিকেলের ট্রেনে। হরিশঙ্কর বাবু আবার বলিলেন, আমিও তো ওই ট্রেনে শোভনাকে কলেজে রাখতে যাব। সুকুমার উত্তর দিল, ভালোই হলো, তাহলে একসঙ্গেই যাওয়া যাবে। বলিয়া সুকুমার নীরব হইল। হরিশঙ্কর বাবুও নীরবে ধূমপান করিতে লাগিলেন। প্রায় 1 মিনিট কাল অপেক্ষা করিবার পর সুকুমার হঠাৎ বলিয়া উঠিল, হরিশঙ্কর বাবু, আজ আমি একটা বিশেষ কথা আপনাকে বলবার জন্যেই অপেক্ষা করছি। হরিশঙ্কর বাবুর মুখে ঈষৎ হাসির রেখা দেখা দিল, কিন্তু অন্ধকারে সুকুমার উহা দেখিতে পাইল না। তিনি শান্ত স্বরে বলিলেন, কি বলবে বলো। সুকুমার তখন তাহার আবেদন জানাইল। নিজের দারিদ্র্যের কথাও অকপটে প্রকাশ করিল। সুশোভনা যে উহা জানিয়া শুনিয়াই তাহার সহধর্মিণী হইতে সম্মত, সে কথাও বলিতে সে ত্রুটি করিল না। সুকুমারের কথা শেষ হইলে হরিশঙ্কর বাবু কিয়ৎকাল মৌন হইয়া রহিলেন। সুকুমারের বুকটি দুরু দুরু করিতে লাগিল। খুনি আসামি যেন জজ সাহেবের রায় শুনিতে বসিয়াছে। অবশেষে হরিশঙ্কর বাবু বলিলেন, আচ্ছা সুকুমার, তোমরা তো পাকা হিন্দু? আগে হ্যাঁ। তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ বিলেত টিলেত গিয়েছিলেন? আগে না। হরিশঙ্কর বাবু আবার বলিলেন, তোমার মা বেঁচে আছেন বলেছিলে না? সুকুমার বলিল, হ্যাঁ। হরিশঙ্কর বাবু বলিলেন, দেখো, তুমি তোমার সাংসারিক অবস্থার কথা যা বললে সেটা আমার পক্ষে কোনো বাধা নয়। মেয়ের বিয়ের সময় জামাইকে আমি যে যৌতুক দেব তাতে অনেক বছর তাদের জীবন সুখে স্বচ্ছন্দে কেটে যেতে পারবে। আমার ওই একমাত্র মেয়ে, আমার অবর্তমানে সমস্তই আমার মেয়ে জামাইয়ের হবে। তবে আর একটু বাধা আছে, সে বিষয়ে আজ রাতটা আমায় বিবেচনা করতে দাও। আমি কাল সকালে তোমার কথার উত্তর দেব। পরদিন বেলা 8টার সময় সুকুমার যখন হরিশঙ্কর বাবুর শয়নকক্ষ হইতে বাহির হইল, তখন তাহার মুখখানি উল্লসিত। নিচে নামিবার সিঁড়ির কাছে সুশোভনা দাঁড়াইয়াছিল। কোনো ভৃত্যাদি সেখানে তখন নাই। সুশোভনা অগ্রসর হইয়া আসিয়া জিজ্ঞাসা করিল, বাবা কি বললেন? সুকুমার সুশোভনাকে বক্ষে জড়াইয়া ধরিয়া তাহার মুখ চুম্বন করিয়া বলিল, আসছি, এসে বলবো। বলিয়া সে ক্ষিপ্র পদে নিম্নে অবতরণ করিল। সুশোভনাও হাসি মুখে নিজ কার্যে গেল। সুকুমার রোগীর কক্ষে গিয়া দেখিল অমরেন্দ্র একা। জিজ্ঞাসা করিল, এরা কোথায়? অমরেন্দ্র বলিল, স্নানের ঘরে। সুকুমার বলিল, ভালোই হল। বলিয়া সুকুমার শয্যা পার্শ্বস্থ একখানা চেয়ারে বসিয়া বন্ধুর হাতখানি ধরিয়া বলিল, ভাই, আমি তোমার বোনকে বিয়ে করতে পারবো না বলেছিলাম, তাতে তুমি মনক্ষুণ্ণ হয়েছিলে, নয়? সেটা তো খুব স্বাভাবিক। অমরেন্দ্র বলিল, না ভাই, তুমি মনক্ষুণ্ণ হইও না, আমার উপর রাগ করো না।
তোমার বোনকেই আমি বিয়ে করব। সুকুমার বলিল, কেন, কি হলো? সুশোভনা সম্বন্ধে হরিশঙ্কর বাবু অমত করলেন? তবে তোমার মুখ এমন হাসি হাসি কেন? তুমি যে একটি প্রহেলিকা হয়ে দাঁড়ালে হে। তোমায় বুঝিয়ে বলছি, সুকুমার বলিতে লাগিল। হরিশঙ্কর বাবু একটা বাধা সম্বন্ধে বিবেচনা করে আজ আমার প্রস্তাবের উত্তর দেবেন বলেছিলেন, জানো তো? অমরেন্দ্র বলিল, কাল রাতে তো তুমি আমায় তাই বলে গেলে। ওর বাধাটা কি শোনো। শোভনা ওর ঔরসজাত কন্যা নয়, ওর পালিতা কন্যা, একরকম কুড়িয়ে পাওয়া। ও কি জাতের মেয়ে তাও তিনি জানেন না। আমরা পাকা হিন্দু, হয়তো সব কথা জানলে আপত্তি হতো, তাই ছিল ওর বাধা। 14 বছর পূর্বে 3 বছরের সুন্দরী মেয়েটিকে কোথায় কি অবস্থায় তিনি পেয়েছিলেন সমস্ত আমায় আজ বললেন। কোথায় পেয়েছিলেন? অমরেন্দ্র বলিল। সুকুমার বলিল, লখনৌয়ে। শুনিবা মাত্র অমরেন্দ্রনাথ চমকিয়া উঠিল, বলিল, লখনৌয়ে? সুকুমার বলিল, হ্যাঁ, লখনৌয়ে। যে বদমাইশরা লখনৌয়ে তোমার বোনকে চুরি করে নিয়ে যায়, তারা ওকে 300 টাকায় এক পতিতা স্ত্রীলোকের কাছে বিক্রি করেছিল। হরিশঙ্কর বাবু তার কিছুদিন পরেই সস্ত্রীক লখনৌয়ে গিয়েছিলেন। লখনৌবাসী ওর এক মুসলমান বন্ধুর কাছে মেয়েটির কথা তিনি শোনেন, আর শোনেন যে সেই বদমাইশরা বলেছিল যে ওটি বাঙালির মেয়ে। উনি সেই পতিতা স্ত্রীলোককে পুলিশের ভয় দেখিয়ে তার উপর 500 টাকা দিয়ে মেয়েটি কিনে নেন। তারপর থেকে নিজের মেয়ের মতো পালন করেছেন। তোমার বোন হারানোর সমস্ত ইতিহাসই আমি তোমার কাছে, তোমার বাবার কাছে, তোমার মার কাছে শুনেছিলাম। তো স্থান কাল সমস্তই দেখো মিলে যাচ্ছে। সুশোভনাই যে তোমার হারানো সেই বোন, তাতে আমার মনে তো কোনো সন্দেহ নেই। অমরেন্দ্র বলিল, তুমি এ কথা হরিশঙ্কর বাবুকে বলেছ? সুকুমার বলিল, হ্যাঁ, নিশ্চয়। অমরেন্দ্র বলিল, ভাই, তুমি একবার গিয়ে তাকে আমার কাছে ডেকে নিয়ে এসো, আমি নিজে তাকে সব কথা জিজ্ঞেস করি। হরিশঙ্কর বাবু আসিলেন। বোন হারানোর সময় অমরেন্দ্রনাথ 12 বৎসরের বালক। সকল কথা তার স্মরণ ছিল। হরিশঙ্কর বাবুর প্রদত্ত বিবরণ সমস্তই ঠিক ঠিক মিলিয়া গেল। অমরেন্দ্র বলিল, হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করি। সুশোভনার বাঁ কনুইয়ের ওপরটায় একটা জরুল আছে কি? আমার নিজের অবশ্য সেটা ঠিক স্মরণ নেই, কিন্তু মার কাছে আমি শুনেছি যে আমার সেই বোনের হাতে ওই চিহ্ন ছিল। হরিশঙ্কর বাবু বলিলেন, হ্যাঁ, ঠিক সেইখানে জরুল আছে। স্থির হইল, এখন শোভনাকে এসব কথা জানাইবার কোনোই প্রয়োজন নাই। হরিশঙ্কর বাবু তাহার জন্মদাতা পিতা নহেন শুনিলে বালিকার হৃদয়ে আঘাত লাগিতে পারে। বিবাহের পর সময় বুঝিয়া, প্রয়োজনীয়তা বুঝিয়া সুকুমার তাহাকে আসল কথা জানাইবে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, সুশোভনা। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।